বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর কেন্দ্র সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনে একটি কুকুর ও কিছু কবুতর পোড়া অবস্থায় পাওয়া যায়। কোথা থেকে এলো এই কুকুর, এটি কার? সবাই খুঁজছে সেই উত্তর। মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। এখন এই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী, সচিব বা কর্মকর্তা তারা কোথায় অফিস করবেন? প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। প্রশ্ন উঠেছে, কিভাবে লাগলো আগুন? নেভাতে এত সময় বা কেন লাগলো? তাই এটা নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে রাজনীতির মাঠে বা রাষ্ট্র সংস্কারের যে ইস্যুগুলো আসছে একের পর এক, সেই ইস্যুগুলোতে তিনি আসলে কতটুকু সফল হবেন? একের পর এক বক্তব্য, আবার একটা বক্তব্যের সাথে অন্য বক্তব্যটার এক ধরনের সমন্বয়হীনতাই আমরা আসলে এটাকে বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ফেসে যাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা র। ভারতের গোয়েন্দা সংস্থা রর একটি কুকুর সেখানে পুরো অবস্থায় পাওয়া গিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, ভারতের সীমান্তে একের পর এক কুকুর কাণ্ডে আলোচিত হচ্ছে কয়েকদিন যাবত ধরে। এরপর সচিবালয়ে এই কুকুর আসার পর এবার ভারত সরাসরি জড়িত বলে ধারণা করছেন অনেকে। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল পালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীর ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, আরো ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4-5টা-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো, সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো, তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার এক্সিটের ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তল্পিটা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস? সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে
হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আমরা গতকালকে সচিবালয়ে গিয়ে দেখেছি, সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো আমার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যেই রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নায়েব ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? সেইখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সমন্বয় বিভাজন শুরু করি, তাহলে এভাবেই সুযোগ দিবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে, ওই গ্লোবালিজমের ভিত্তিতে, গণভবনিজমের ভিত্তিতে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে। এইগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না, এগুলো দেখানো, সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন। আমরা দেখেছি 4ই আগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায়, সচিবালয়ের সামনে বলেন, পল্টনে বলেন, প্রেস ক্লাবের সামনে বলেন, বিভিন্ন জায়গায় কিছু তথাকথিত আমলা নামক দাস, শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে হাসিনার পক্ষে। তারা এখন সচিবালয় অফিস করে। তো তারা যখন 4 আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে, আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। এখানে হয় সাদা না হয় কালো, মধ্যবর্তী কোনো জায়গা নেই। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুন লেগেছে তাতে 5টি মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী, সচিব বা কর্মকর্তা তারা কোথায় অফিস করবেন, সেজন্য বিকল্প অফিস খোঁজা হচ্ছে। আপাতত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে টার্গেট করা হয়েছে যে সেখানে বসার ব্যবস্থা করা, অস্থায়ীভাবে মেরামত না করার আগ পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রণালয়গুলো আবার চালু হবে খুব সহসায়, এটা মনে করার কোনো কারণ নেই। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় গভীর রাতের আগুনে 5টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় এই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ায় এখন বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সময়ের জন্য কাজ চালিয়ে নিতে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো, যেমন স্থানীয় সরকার বিভাগ আপাতত সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় অফিস করার চিন্তা ভাবনা করছে। গত বুধবার ছিল বড়দিনের ছুটি, এই দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে 7 নম্বর ভবন, এবং ছুটির দিনটাকেই তারা যারা নাশকতা করবে তারা বেছে নিয়েছে, নতুবা ছুটির দিন কেন? আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 2 বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে
কয়লা হয়ে গেছে, কম্পিউটার ও আসবাব, দেয়াল ও মেঝেতেও বড় ক্ষত সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই, ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে, তবে নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব একেএম তরিকুল আলম জানান, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কিনা তার চিন্তা ভাবনা করা হচ্ছে। অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন তখন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থান করছিলেন। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীনে চলে। স্থানীয় সরকার বিভাগের সূত্র বলছে, সরকার উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য অফিসের বিষয়টি ঠিক করা হবে। যাই হোক, বোঝা যাচ্ছে শুধু তো একটা মন্ত্রণালয় না, স্থানীয় সরকার বিভাগ অন্যান্য মন্ত্রণালয় কোথায় বলবে, সম্ভবত যার যার মন্ত্রণালয় যে ভবন বিভাগগুলো আছে ঢাকা মানে সচিবালয়ের বাইরে, সেই বিভাগগুলোতেই হয়তো অফিস করা যেতে পারে। তবে একটা বড় ধরনের হ্যাসেল এবং কাজের একটা যে গতি, সেই গতি নষ্ট হলো। তদন্তের যেই নথিপত্রগুলো সেগুলি পুড়ে গেলে তদন্ত কাজ ব্যাহত হবে। সর্বোপরি যেই ধারাবাহিক কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম, সেই কার্যক্রমটাও কিন্তু এটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিটা এখনো হয়তো নিরূপণ করা যাচ্ছে না, কিন্তু সবশেষে দেখা যাবে যে এই ক্ষতির গভীরতা অনেক বেশি। এখন কত দ্রুত এটা কাটানো যাবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি নাশকতার ঘটনা ঘটে এবং সেখানে যদি দায়ীরা চিহ্নিত হয়, তাহলে তো ঘটনা অন্যদিকে মোড় নেবে এবং সব দিকে যে আলামত তাদের মনে হচ্ছে যে সেটাই, যে এটি নাশকতা বা ষড়যন্ত্রের একটি অংশ হওয়ার সম্ভাবনাই প্রবল বলে অনেকেই মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয় সরকারের নির্বাহী কার্যক্রমের পাশাপাশি মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। প্রশ্ন উঠেছে, কিভাবে লাগলো আগুন, নেভাতে এত সময় বা কেন লাগলো? তাই এটা নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে। আগুন নেভাতে 19টি ইউনিট ব্যবহার করেও কেন এত বেশি সময় লাগলো, এমন প্রশ্নের জবাবে আবদ্ধ জায়গাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে আগুনের ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তবে ফায়ার মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তিমূলক বলে মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরও ব্যবহার করতে না পারা ব্যর্থতা বলে মনে করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেটমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টের ভিতরে কিন্তু 4 মিনিটের ভিতরে আগুন এত বড় হতে পারে না। ইউ শুড আস্ক দেম 4 মিনিটের ভিতরে কেমনে 5 তলা থেকে 9 তলা গেল, কেন 4 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারল না? তার মানে ফায়ার সার্ভিসের এখানে ব্যর্থতা তাহলে নিয়ে আসতে হবে। গভীর রাতে সচিবালয়ের মতো জায়গায় শর্ট সার্কিটের কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিল নেওয়াজ। ছুটির দিনে এখানে ওভারলোডেড ছিল না, ইলেকট্রিক্যাল ওভারলোডেড ছিল না, এবং রাত্রে 1:30টার সময় তো ইট ডাজ নট রেজ এনি কোশ্চেন যে এখানে ইলেকট্রিসিটি চলে গেছে বা প্রচুর ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট এখানে চলছে। তো ওভারঅল কিন্তু একটা সাসপিশনের একটা কিন্তু সন্দেহানের সৃষ্টি করেছে। আপনি তদন্ত বডি তৈরি করেছেন, যারা দোষী, এখানে পুলিশের ব্যত্যয় রয়েছে, এখানে আনসারের ব্যত্যয় রয়েছে, এখানে ফায়ারের ব্যত্যয় রয়েছে, একটা পিডব্লিউডির ব্যত্যয় রয়েছে, এখানে মন্ত্রণালয়ের ব্যত্যয় রয়েছে। এখন এদের দ্বারাই যদি আপনি ভোট করে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে কি এখানে কেউ কি বের করতে পারবো? কে দায়বদ্ধ? সবাই তো চাবে নিজেকে বাঁচানোর জন্য। আর সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সমন্বিত ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অবহেলা স্পষ্ট বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা, নিরাপত্তাহীনতা, গোয়েন্দা নজরদারি, এগুলো সবগুলি এখন প্রচন্ড ঘাটতির ভিতরে, একটা অস্থির সময়ের ভিতরে আমরা যাচ্ছি। সুতরাং তার ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার মধ্যে ষড়যন্ত্রের যে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় না আনলে এমন আগুন বারবার ঘটতে পারে বলে আশঙ্কা জানান বিশ্লেষকরা।
জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। একজন সফল ব্যবসায়ী, একজন সফল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে রাজনীতির মাঠে বা রাষ্ট্র সংস্কারের যে ইস্যুগুলো আসছে একের পর এক, সেই ইস্যুগুলোতে তিনি আসলে কতটুকু সফল হবেন। একের পর এক বক্তব্য, আবার একটা বক্তব্যের সাথে অন্য বক্তব্যটার এক ধরনের সমন্বয়হীনতাই আমরা আসলে এটাকে বলতে পারি। নির্বাচন নিয়ে যখন বিএনপি সহ যারা আরো কিছু দল আছে, জামায়াত ইসলাম সহ যারা খুব দ্রুত ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছেন, তারা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বলছেন, মানে বিএনপি বলছে যে আরেকটা 5ই আগস্ট আসতে পারে, 5ই আগস্টের মতন রাস্তায় নামায় প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন ইস্যুতে যখন জনগণের সাথে বার্তা দিচ্ছেন। তো গেল কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে নির্বাচন কখন হবে। তো তার বক্তব্য ছিল স্পষ্ট যে 25-এর শেষে অথবা জুনের মাঝামাঝি, 26-এর জুনের মাঝামাঝি, তারপর এটা নির্ধারিত স্পষ্ট কোনো সময় ছিল না। ওনার এই বক্তব্যের পরপরই ছাত্ররা বলছিল যে সংস্কার ছাড়া নির্বাচন তারা হতে দেবে না। এখন ছাত্রদের সেই বক্তব্যের পরপরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার যে বক্তব্য দিয়েছেন, তাহলে বোঝাই যাচ্ছে তার সরকারের উপর এই ছাত্রদের যে প্রভাবটা আসলে কতটুকু বিস্তার করছে। দর্শক, আপডেট নিউজ হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। তাহলে কতটুকু সংস্কার? সম্পূর্ণ সংস্কার মানে যতগুলো সিস্টেম করাপ্টেড আছে সম্পূর্ণ কিছুই কি সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, নাকি আসলে সংস্কারের কোনো পার্সেন্টেজ থাকবে? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বলছে যে সংসদে আসন হলে বা নির্বাচন হলে সংসদে বসেও সংস্কার করা যাবে। তো পাল্টাপাল্টি অবস্থান আমরা নাগরিক কমিটির, জাতীয় নাগরিক কমিটির যে টিম আছে, বিএনপি আছে, একটা টকশো থেকে শুরু করে সব জায়গায় ভদ্র ভাষায় একে অন্যকে আমরা শাসাতে দেখছি, নানান ধরনের আলটিমেটামও কিন্তু দেখছি। তবে ডক্টর ইউনূস তিনি বলছিলেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে, আর জনগণের একাংশের ধারণা যে সমন্বয়করা তারা যখন কোনো ইস্যুতে বেঁকে বসে তখন সেইটাতে দিন শেষে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ওইমুখী হয়ে যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। শব্দগুলো কিন্তু খুব ভারী। ঐক্যবিহীন সংস্কার এবং অথবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। তিনি বলছেন যে আপনার এক ভিডিও বার্তায় একটা প্রোগ্রামের অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়া হয় না, কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তো এই কমিশনগুলো তাদের প্রতিবেদন আগামী জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে দিতে যাচ্ছেন। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা করে তৈরি করে দেওয়া, নাগরিকদের পক্ষে মতামত স্থির করে সহজ করে দেওয়া। তবে তিনি বলছেন যে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে এবং আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। আর এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। তো তিনি বলছেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুতভাবে সফলভাবে কার্যকরে করে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আর এখানে হচ্ছে যে এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সব ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক এবং নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা। তো তিনার কথাগুলো যথেষ্ট ভারী ভারী শব্দ দ্বারা এখানে সামনে আসে, যার কারণে বিষয়গুলো বুঝতে অনেকেরই হয়তো একটু কঠিন হয়। তবে এখানে মোট কথা আমরা যতটুকু বুঝতে পারছি যে সংস্কার ইস্যু নিয়ে নানান আলোচনা সমালোচনা এই মুহূর্তে আছে। তো সংস্কার আসলে জাতির জন্য জরুরি, আমিও সংস্কারের পক্ষে। তবে সংস্কারগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অন্য 10টা সংস্কার কি হচ্ছে না হচ্ছে
আমি ওইগুলোর দিকে ফোকাস না, আমার ফোকাস হচ্ছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। রাষ্ট্রের যে কোনো নাগরিক দল, মত, ধর্ম, বর্ণ সকল কিছুর বাহিরে গিয়ে রাষ্ট্রের কাছে তার যেই সুযোগ সুবিধা প্রাপ্ত, অধিকার প্রাপ্ত, সেটা বিচার বিভাগের মাধ্যমে দিন শেষে যেন আমরা সব জায়গায় হতাশ হলেও বিচার বিভাগের কাছে গিয়ে আমি আমার অধিকারটা বুঝে নিতে পারি। কারণ এই দেশে ট্র্যাডিশন হচ্ছে ক্ষমতায় না থাকলে বা ক্ষমতায় থাকলে নিজেদের ইচ্ছে মতো আইনকে কাটাছেড়া করা, আমার অপছন্দের ব্যক্তির উপরে আইনের প্রয়োগ করা, আর ক্ষমতা থেকে সরে গেলে শত শত হাজার হাজার মিথ্যা মামলার শিকার হওয়া। এগুলাকে দূর করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর যে কোনো সেক্টর, এগুলোর মধ্যে একটা ডিফারেন্ট একটা ভূমিকা আসতে হবে। বিশেষ করে পুলিশকে, ডিবিকে, র্যাবকে, যদি থাকে র্যাব বিলুপ্ত না হয়, তাদেরকে বিরাজনীতিকরণ করতে হবে। কোনো রাজনৈতিক নেতার পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে তাদের অবস্থান যেন না হয়, কিন্তু এখনো এই জিনিসগুলো চলমান আছে। কোটা না, মেধাই হবে আপনার আগামী দিনের তার যোগ্যতার একটা মাপকাঠি। তো এরকম বিশেষ কিছু জিনিস সংস্কার জরুরি। এর বাইরে তো হাজার সেক্টর আছে, এটা হয়তো যারা দেখার তারা দেখবেন। এর পাশাপাশি হচ্ছে ঘুষ দুর্নীতি বন্ধ করা। এই কাজগুলো যদি মিনিমাম লেভেলে করা যায় তাহলেও জাতি অনেক দূর আগায় যাবে। এখন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে। আবার এই সরকারকে বলা হচ্ছে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার। কয়েকটা রাজনৈতিক দলের মানুষ মিলা বা কিছু নেতা মিলা তাদেরকে ক্ষমতায় বসাই দিছে। জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়, আবার অপরদিকে সংস্কারটাও চায়। তো দেখা যাক, আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন একটা সিস্টেম আসবে, যেই সিস্টেমে আওয়ামী লীগ ফেল করলে বিএনপির তারা মনে করলেন যে জুলুম করবে না, বিএনপি ফেল করলে আওয়ামী লীগ জুলুম করবে না, কেউ কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হেয় প্রতিপন্ন করার জন্য এই সিস্টেমকে ব্যবহার করতে পারবে না। এই জিনিসগুলা শতভাগ এস্টাবলিশ করতে হবে সংস্কারের মাধ্যমে, এই সরকারের মাধ্যমে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি এটা না পারেন তাহলে হয়তোবা আর এগুলা করা খুবই কঠিন হয়ে যাবে। কারণ দিন শেষে রাজনৈতিক দলগুলোর উপর মানুষ বিশ্বাস রাখতে চায় না। কেন রাখতে চায় না? সারা বাংলাদেশে প্রতিদিন 100টা উদাহরণ আমাদের সামনে আসছে। 100টা, মানে এক দল যাচ্ছে, আরেক দল আসছে, আবার এই দল যাচ্ছে, ওই দল আসছে। দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকে, খানা টানা পায় না। কারণ বেকার জাতি, রাজনীতি যাদের একটা প্রফেশন হয়ে গেছে। তো রাজনীতির তো প্রফেশনটা কিভাবে হচ্ছে, রাজনীতি ইনকাম কিভাবে আসে? দুর্নীতি, লুটপাট, জনগণের টাকা আত্মসাৎ, এগুলো ছাড়া রাজনীতিতে কিভাবে আসে পয়সাটা? তো ওই জিনিসগুলোকে একটু ব্যালেন্স করতে হবে। তো দেখা যাক নির্বাচন আসলে কবে হয়। ভালো থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।